শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনের প্রথম টপিক হচ্ছে শুভমান গিল। শুভমান গিল আপনারা জানেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি কি প্রথম টেস্ট খেলবেন? শুভমান গিলের চোট আমরা প্রত্যেকেই জানি যে অনুশীলনের সময় তার চোট লাগে। প্রথমে ব্যাটিং করছিলেন সেই সময় চোট লাগে এবং তারপর ফিল্ডিংয়ের সময়ও তার চোট লাগে এবং চোটটা হচ্ছে ডান হাতের অনামিকায় গিয়ে লাগে। এবার যেটা আপডেট আমরা পাচ্ছি যে শুভমান গিল ধীরে ধীরে রিকভার করছেন ঠিকই, তবে যে প্রস্তুতি ম্যাচ ভারতীয় দল খেলছে সেই প্রস্তুতি ম্যাচে তাকে নামানো হয়নি, অন্তত আজ পর্যন্ত যা খবর তাকে নামানো হয়নি। এবং বিসিসিআই একই সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না শুভমান গিলকে নিয়ে, কারণ প্রত্যেকেই জানেন যে শুভমান গিল রেড বল ক্রিকেটে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, আর সেই জন্য তাকে নেওয়া হয়নি। এবং এই যে দলে যদি নেয় এখন, মানে প্রস্তুতি ম্যাচে যদি তাকে নেওয়া হয়, তাহলে যদি আবার তিনি চোট পান তাহলে প্রথম টেস্ট খেলাটা কিন্তু একদম মানে অসম্ভব হয়ে পড়বে শুভমান গিলের কাছে। আর সেই জন্যই ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, শুভমান গিল সুস্থ হচ্ছেন, ফিট হচ্ছেন এবং তাকে সম্ভবত খেলানো হবে প্রথম টেস্ট ম্যাচে। এবং সেই জন্যই এই যে প্রস্তুতি ম্যাচ যেটা চলছে এই মুহূর্তে SLC11-এর বিরুদ্ধে ভারতীয় দলের, সেই ম্যাচে কোনো রকম ঝুঁকি নেওয়া হয়নি শুভমান গিলকে, সেই জন্য কিন্তু নামানো হয়নি। এখনো পর্যন্ত আরও একটা দিন বাকি রয়েছে, আমরা তাকিয়ে থাকবো শুভমান গিল নামেন কিনা। তবে শুভমান গিল সম্পর্কে যেটা আপডেট, তিনি রিকভার করছেন। এই মুহূর্তে কোনো রকম রিস্ক নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুভমান গিল নিয়ে অ্যাটলিস্ট, কারণ তারা জানে যে শুভমান গিল কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে ভারতীয় দলে। এরপর যাকে নিয়ে কথা বলবো, আমরা এর আগেই বলেছি যে এই যে চোট সমস্যা না, এটা যাচ্ছে না ভারতীয় টিম থেকে, কিছু না কিছু লেগেই রয়েছে। আজকে অফিসিয়াল কনফার্মেশন পাওয়া গিয়েছে সাই সুদর্শন খেলতে পারবেন না। আমরা বারবার মানে বিগত 2-3 দিন ধরে এটাই বলছি যে প্লেয়ার তো চোট পাবেই, তবে চোট থেকে রিকভারও তো হতে হবে খুব দ্রুত, যেটা আগে হতো, কিন্তু এখন হচ্ছে না কেন? সেন্টার অফ এক্সিলেন্স কি করছে, ফিজিওথেরাপিস্ট কি করছে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ কি করছে, বারবার কিন্তু প্রশ্নগুলো উঠছে। সাই সুদর্শনের কথা ছিল ভারতীয় দলের সঙ্গে যাওয়ার 4 আগস্ট আমরাই ব্রেক করেছিলাম যে না, সাই সুদর্শন যাচ্ছে না ভারতীয় দলের সঙ্গে, পরে যাবে। এবার যেটা খবর আসলো, সাই সুদর্শন তিনি আনঅ্যাভেলেবেল প্রথম টেস্ট ম্যাচের জন্য। অর্থাৎ সাই সুদর্শন যদি আনঅ্যাভেলেবেল হয়ে পড়েন তাহলে 3 নম্বর জায়গা, ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে 3 নম্বর জায়গাটা কিন্তু খালি থাকছে। অর্থাৎ 3 নম্বর জায়গায় তাহলে কাকে নেওয়া হবে? এবার বিষয় হচ্ছে, কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে অনেকগুলো বিষয়, অনেকগুলো ফ্যাক্টর থাকে। সেখানে গৌতম গম্ভীর চলে আসেন, সেখানে কখনো চলে আসছেন না অজিত আগারকার। তো এত কিছু মানে ফ্যাক্টর কাজ করছে, সেই জন্য 3 নম্বর পজিশনে কাকে নেওয়া হবে, কাকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে যাওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। নাম উঠছে, শেখ রশিদের নাম উঠেছে, হঠাৎ করেই সরফরাজ খানের নাম উঠেছে। সরফরাজ খান নিজে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন যে তাকে দলে সুযোগ দেওয়া হচ্ছে না বলে। সরফরাজ খানের একটা ম্যাচ আমি নিজে কভার করেছি এবং তার ব্যাটিং অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু যথেষ্ট রকমভাবে ওয়াকিবহল প্রত্যেকে। সেই ম্যাচটা আমি বলে রাখি যে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন ভারতীয় দলের একদম মানে সাংঘাতিক খারাপ অবস্থা, ঠিক সেই টেস্ট ম্যাচে 150-এর একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তাই যে ক্রিকেটারের অ্যাভারেজ, আমি যদি খুব ভুল না হই, ঘরোয়া ক্রিকেটে যে ক্রিকেটারের অ্যাভারেজ 64+, সেই ক্রিকেটারকে তো একটা সুযোগ দিতে হবে। এবং যেখানে শ্রীলঙ্কা অপেক্ষাকৃত মানে তুলনামূলকভাবে উইক অপোনেন্ট, তার বিরুদ্ধে তো সুযোগ দিতে হবে। এবার দেখার বিষয় বিসিসিআই কি ভাবছে। তবে এরই মাঝে একটা টুইস্ট হয়ে গিয়েছে। টুইস্টটা কি? এই যে প্রস্তুতি ম্যাচ চলছে, এই প্রস্তুতি ম্যাচে দেবদত্ত পাডিক্কাল একটা শতরান করে ফেলেছেন। তাহলে কি দেবদত্ত পাডিক্কালকে নিয়ে নেওয়া হবে? এত ঝামেলা না করে, এত কিছু মানে দূর থেকে কাউকে না ডেকে, যিনি রয়েছেন, যিনি এই SLCর এগেনস্টে সেঞ্চুরি করেছেন, তাকেই নিয়ে নেওয়া হোক। এটাও কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বলতে গেলে প্রিসাইসলি গৌতম গম্ভীরের। তো দেখার বিষয় দেবদত্ত পাডিক্কাল এখানে আসেন কিনা। তবে ওই যে হঠাৎ করেই নামটা উঠছে সরফরাজ খান, শেখ রশিদের।
সরফরাজ খানকে কি আরও একটা সুযোগ দেওয়া হবে? কারণ অনেকেরই মতে এটা, অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে এটা, যে সরফরাজ খানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। এবার আসছি ঋষভ পান্থ নিয়ে। ঋষভ পান্থ বরাবরই মজা করেন, আমরা জানি, সোশ্যাল মিডিয়াতেও মজা করেন, উইকেটের পিছনেও মজা করেন, উইকেটের সামনেও মজা করেন। এই ঋষভ পান্থের ক্যারেক্টারটা সাংঘাতিক। যে ঋষভ পান্থ গতকাল রাতে 12টার পর তিনি একটা পোস্ট করেন, এবং তিনি পোস্টটা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। তিনি পোস্টে বলেন যে আমি বাড়ি করতে চাই উত্তরাখণ্ডে, আমার মানে নিজের বাসভূমি হচ্ছে উত্তরাখণ্ড। ঋষভ পান্থ তিনি দিল্লির হয়ে খেলেছেন অবশ্যই, তবে উত্তরাখণ্ডে তিনি থাকেন এবং উত্তরাখণ্ডে আবার তিনি ফিরে যেতে চান, বাড়ি করতে চান, তবে সেটার জন্য জমি পাচ্ছেন না। এবং জমি পাচ্ছেন না এটা পার্সোনাল মেসেজ করেও পাঠাতে পারতেন তিনি সেটা করেননি। তিনি যেটা করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উদ্দেশ্য করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে, যে আমি উত্তরাখণ্ডের ক্রিকেটার এবং আমি এত বছর ধরে উত্তরাখণ্ডের হয়ে প্রচার করে এসেছি, তো আমার একটা জমি প্রাপ্য। যদি আপনি বলেন যে আমি কীভাবে জমিটা পেতে পারি, এমনটাই কিন্তু তিনি লিখেছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে উপহার হিসেবে পেলে ভালো হয়, আর যদি নিতান্তই সেটা না হয় তাহলে দাম দিয়ে কিনেও নিতে পারি। এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিনি চুপ করে বসে থাকেন কি করে? তিনিও পাল্টা পোস্ট দিলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তোমার সঙ্গে তারা যোগাযোগ করে নেবে এবং সব রকম সহায়তা করবে, আইন মেনে যেটা হওয়া উচিত সেটাই হবে। অর্থাৎ উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার রেসপন্ড করেছে, তাই এটাই বলার। এবং একই সঙ্গে তিনি প্রশংসাও করেছেন যে উত্তরাখণ্ডের গর্ব তুমি, এবং এত কিছুর পর তুমি যে আবারও উত্তরাখণ্ডে ফিরতে চেয়েছো, এটা কিন্তু দারুণ খবর। তাই অবশেষে এই কনভারসেশনটা এখানেই সমাপ্ত হয়েছে। তবে দেখার বিষয় যে কবে তিনি বাড়ি করেন এবং কোথায় বাড়ি করেন, সেদিকেও আমাদের নজর থাকবে। আর একদম শেষে চলে এসেছি, শেষে একটা খারাপ খবর, সেটা হচ্ছে লিওনেল মেসি। প্রত্যেকেই আপনারা জানেন, গ্লোবাল স্টার, তার বাবার মৃত্যু। আজ তার বাবার মৃত্যু, এবং অনেক দিন ধরেই তিনি রোগ ভোগের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং প্রয়াণকালে তার বয়স হয়েছিল 68 বছর। আর এই খবরে অবশ্যই শোকস্তব্ধ আর্জেন্টাইন ফুটবল মহল। রোজারিওর একটি নার্সিংহোমে তিনি অ্যাডমিট ছিলেন, তবে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং লিওনেল মেসি এর আগেও মানে বিশ্বকাপ চলাকালীনও এরকম একটা খবর রটেছিল যে তার বাবা মৃত্যু হয়ে গিয়েছে এবং তিনি ফিরে আসছেন। তারপরে সেই আর্জেন্টাইন সংবাদ মাধ্যমকে একদম নোটিশ পাঠানো হয়েছিল। তবে অবশেষে এই মানে তার বাবা যে অসুস্থ ছিলেন এতদিন ধরে, তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা লিওনেল মেসির বাবাকে। শেষ করতে হচ্ছে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।